ম্যাথ কেয়ারে সকলকে স্বাগত। যারা চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখো, যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের যে সমস্যাটা নিয়ে আলোচনা হবে, একটু সমস্যাটি দেখে নিই। একটি বাড়ির চৌবাচ্চায় জল সরবরাহের নল দিয়ে 30 মিনিটে পূর্ণ হয়। বাড়ির কাজের নলটি খুলে দিলে 6 ঘন্টায় খালি হয়। সরবরাহের নলটি 25 মিনিট খোলা থাকলে কাজের নলটি দিয়ে কতক্ষণে খালি হবে হিসাব করে দেখি। তাহলে যদি এই সমস্যাটি একটু ভালোভাবে বোঝা যায়, তাহলে কি দেওয়া রয়েছে না, এক বাড়ির যে চৌবাচ্চা, এই চৌবাচ্চাটি এটাতে জল সরবরাহ হয়, অর্থাৎ বাইরে থেকে এখানে যদি জল দেওয়া হয় তাহলে যে নলটি লাগানো আছে সেটি দিয়ে 30 মিনিটে পূর্ণ হয়। পুরো চৌবাচ্চাটি পূর্ণ হতে কত মিনিট সময় লাগে? 30 মিনিট। আর একই সঙ্গে বাড়ির কাজের জন্য যে নলটি লাগানো আছে সেটি দিয়ে কত ঘন্টায় খালি হয়? 6 ঘন্টায় খালি হয়। তাহলে এখানে আমার সমস্যা রয়েছে যে এই সরবরাহের নলটি যদি 25 মিনিট খোলা থাকে, 25 মিনিট খোলা থাকে, তাহলে ঠিক যতটা জল ভর্তি হয়েছিল সেই জলটি এই কাজের নলটি দিয়ে কতক্ষণে শেষ হবে, এটা এখানে নির্ণয়। তাহলে দেখে নিই, এই প্রথমে এই 25 মিনিট ধরে ঠিক কতটা জল এখানে পূর্ণ হয়েছে। আমরা এই চৌবাচ্চাটিকে যদি আমরা 30টি ছোট ছোট ভাগে ভাগ করে নিতে পারি তাহলে কি হবে? তাহলে এই 1 মিনিটে এক একটি ভাগ আমার জলপূর্ণ হবে। তাহলে এই 30 অংশে ভাগ যদি করা যায় তাহলে 1 মিনিটে কতটা জল পূর্ণ হবে? 30 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/30 অংশ। এইভাবে যদি 25 মিনিট ধরে এটা ভর্তি হয় তাহলে ঠিক কতটা অংশ জলপূর্ণ হয়েছে? না, সেক্ষেত্রে এই 1/30 সঙ্গে যদি আমরা 25 গুণ করে দিই তাহলে আমার 25/30 অংশ, 25/30 অংশ জলপূর্ণ হয়েছে, 30 অংশ। এবার যে কাজের নলটি রয়েছে সেখানে কি দেওয়া রয়েছে? 6 ঘন্টায় খালি হয়। সেই একইভাবে যদি আমরা চৌবাচ্চাটিকে মোট 6টি ভাগে ভাগ করে নিই তাহলে কি হবে? না, একটা ভাগ খালি হতে 1 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ 6 ঘন্টায় যদি 6 ঘন্টায় যদি সম্পূর্ণ এক অংশ খালি হয় তাহলে 1 ঘন্টায় কত খালি হবে? 1/6 অংশ। 1 ঘন্টায় খালি হবে 1/6 অংশ। তাহলে এখনো পর্যন্ত আমার সমস্যাটি কোন জায়গায় দাঁড়িয়েছে? না, এই যে 25 মিনিট ধরে জল ভর্তি হয়েছে তাতে জল ভর্তি হয়েছে 25/30 অংশ, আর কাজের নলটি দিয়ে 1 ঘন্টায় খালি হয় 1/6 অংশ। তাহলে সমস্ত যে জলটি পর্যন্ত এখনো পর্যন্ত জমা রয়েছে সেই জলটি খালি হতে ঠিক কতটা সময় নেবে? না, এটা আমরা এই 25/30 অংশকে 1/6 দিয়ে ভাগ করলে অতি সহজেই পেয়ে যাব। তাহলে দেখা যাক কতক্ষণ ধরে কাজের নলটি খালি হবে। তাহলে 25/30, 25/30, এই 25/30 কে আমরা 1/6 দিয়ে ভাগ করব, 1/6 দিয়ে ভাগ করব। তাহলে ভগ্নাংশের ভাগ কিভাবে হয়? না, ভগ্নাংশের ভাগ করার জন্য 25/30, আর ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কি হয়? না, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে গিয়ে পরে ভগ্নাংশ কি হয়? উল্টে যায়। তাহলে 1 আছে উপরে, একটা হবে নিচে, 6 আছে নিচে, এটা 6টা কি হবে? উপরে। সমান লঘিষ্ঠকরণ যদি করা হয় 6×5=30, 5, আর এখানে এই 5 দিয়ে লঘিষ্ঠকরণ করলে 5×5=25, অর্থাৎ আমার এখানে কত সময় বেরিয়েছে? 5 ঘন্টা। তাহলে এই কাজের নলটি দিয়ে আমরা কতক্ষণ চালাতে পারবো? না, 5 ঘন্টা। তাহলে এখানে আমার সমাধান 5 ঘন্টা। আশা করি সকলেই বুঝতে পেরেছ, অসুবিধা হওয়ার কথা নয়। আমরা দেখে নিই এখনকার যে সমস্যাটি রয়েছে, সমস্যাটা আসলে কি রয়েছে। দেওয়া রয়েছে একজন ক্রিকেটার 3টি 4 ও 8টি 6 মেরে মোট 110 রান করেছেন।
তাহলে তিনি কত শতাংশ রান 2 উইকেট এর মধ্যে দৌড়ে নিয়েছেন। তাহলে এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টার মধ্যে কোনটা হবে নির্দিষ্ট করে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখে নিই ব্যাটসম্যান কত রান করেছে। ব্যাটসম্যান মোটমাট রান করেছে 110 রান। তার মধ্যে তার চার আছে কটি? 3টি, অর্থাৎ 3টি 4 টোটাল 3 4 12, আর তার সঙ্গে 6 মেরেছে 8টি, তাহলে 8 ইন্টু 6, তাহলে 8 6 কত? 48। তাহলে সে 6 আর 4 মিলে মোট কত রান করেছে? 8 দিয়ে 10-এর 0, হাতে 1, 4 একে 5 আর একে 6, 7। তাহলে সে শুধুমাত্র 4 আর 6 মেরে মোটমাট 60 রান করেছে। তাহলে যেহেতু তার মোট রান 110, তাহলে বাকি রানটা কোথা থেকে এসেছে? না, বাকি রানটা কোথা থেকে? না, তার 2 উইকেটের মাঝখানে যে দৌড়ে রানটি নিয়েছেন সেটাই হচ্ছে আমার বাকি রান। তাহলে এক্ষেত্রে দেখিনি কত রান ঠিক দৌড়ে নিয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা 60 রান বিয়োগ করে দিই তাহলে কত? 0 0 0, 6 × 11 5, হাতে রইল 1, 1 1 মিলে গেল 0। তাহলে কি দেখা যাচ্ছে যে মোটমাট 50 রান সে 2 উইকেটের মধ্যে দৌড়ে নিয়েছেন। তাহলে এটাই এখানে নির্ণেয় যে তার শতকরা কত হবে বা কত শতাংশ রান এই 2 উইকেটের মধ্য দিয়ে নিয়েছেন। তাহলে টোটাল রান কত? না, টোটাল রান 110, যার মধ্যে সে 50 রান কি করেছে? দৌড় নিয়ে করেছেন। আর যেহেতু এখানে শতকরা নির্ণয়, শতকরা নির্ণয়ের অর্থ কি? না, যদি সে মোট 100 রান করে থাকতো, মোট 100 রান করে থাকতো, তাহলে তার রান কত সেটাই হচ্ছে শতকরা। তাহলে এখানে যেহেতু 110-এর মধ্যে দৌড়ে করেছে 50, তাহলে 110 100 এর মধ্যে দৌড়ে কত করেছে সেটা এখানে নির্ণয়। তাহলে এখানে আমরা দেখে নেব এই দুটো রাশির মধ্যে সম্পর্ক কি রয়েছে। এটা যদি মোট রান হয় আর এটা যদি দৌড় দিয়ে রান হয় তাহলে কি হবে? মোট রান ও দৌড় রান মধ্যে সম্পর্ক কি হবে? না, মোট রান যদি বেশি হয় তাহলে 110 হলে সে 50 রান করেছে দৌড় নিয়ে, কিন্তু মোট রানের থেকে যদি 100 অর্থাৎ যদি রানটা কম হতো তাহলে কি সে দৌড়ে 50 রান নিতে পারতো? নিশ্চয় তার থেকে কিছু হলেও কম। অর্থাৎ এখানে যদি আমার এখানে মোট রানটা কম হয় তাহলে আমার এই দৌড়ে রান করার সংখ্যাটাও কম। অর্থাৎ এই দুজনের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। এই দুজনের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। আর এই সরল সম্পর্ক থাকলে একটা শর্টকাট নিয়ম অনুযায়ী যদি আমরা করি তাহলে এখানে সরল সম্পর্কের ক্ষেত্রে ক্রস মাল্টিপল করে আমার আনসার আনা যায়। কিন্তু এটা বা বিভিন্ন নিয়মে করা যাবে, ঐকিক নিয়ম করতে পারি, ত্রৈরাসিক নিয়ম করতে পারি। ত্রৈরাসিক নিয়মের ক্ষেত্রে কি হবে আমরা দেখে নেব। এখানে উত্তর যদি আমার কম বা বেশি হয় সেটা, যেহেতু এখানে মোট রানটা কমেছে তাহলে এখানে আমার দৌড়ের রানটাও কম হবে, অর্থাৎ কম যদি হয় তাহলে ভগ্নাংশ কি হবে? 1-এর কম। অর্থাৎ এই 110 আর 100-এর মধ্যে যে ভগ্নাংশ হবে সেক্ষেত্রে আমার যেন ভগ্নাংশটি 1-এর কম হয়। অর্থাৎ কত? না 50 1-এর কম, অর্থাৎ উপরে যেন ছোট সংখ্যা হয় আর নিচে হয় বড় সংখ্যা। 100/110। তাহলে এটা যদি লঘিষ্ঠকরণ করা হয় তাহলে কত হচ্ছে? উপরে 5 50 আর 10, তাহলে উপরে 500 আর নিচে আমার থাকছে শুধুমাত্র 11। এটাকে যদি লঘিষ্ঠকরণ করা কত হবে? 4 11 44 পূর্ণ করতে হবে। 4 11 44, হাতে রইল 6 60, 5 11 55, আমার ভাগশেষ থাকছে 5, তাহলে 5 উপরে বাই 11, তাহলে 45 পূর্ণ 5/11। তাহলে 45 পূর্ণ 5/11 এটাই হলো আমার এখানে নির্ণয়। তাহলে দেখে নিলাম আমার শতকরা হিসাবে কত। না, সে যদি দৌড়ে মোট রান 100 করতো তাহলে সে দৌড়ে রান নিত 45 পূর্ণ 5/11। তাহলে এটাই আমার এখানে নির্ণয় সমাধান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। সমস্যা নিয়ে আলোচনা হবে, একটু দেখে নি। এ বি কে 2500 টাকা এবং সি কে কিছু টাকা 7% সরল সুদের হারে ধার দেন। 4 বছর পর মোট 1120 টাকা সুদ হিসেবে পান। সি কে কত টাকা ধার দিয়েছিল হিসাব করে দেখি। তাহলে এখানে এ পরপর দুজনকে টাকা ধার দিয়েছে। কাকে?
না বি কে দিয়েছে আর সি কে দিয়েছে। তাহলে এই বি কে দিয়েছে কত টাকা, এখানে বি কে দেওয়া আছে 2500 টাকা, আর সি কে ঠিক কত টাকা দেওয়া আছে সেটা এখানে নির্ণয়। আর দেওয়া আছে সরল সুদের হার কত, 7% প্রতি বছরে। বছরে 7%, এর অর্থ কি, না 100 টাকায় 1 বছরের সুদ 7 টাকা। এ যদি 4 বছর পর মোট 1120 টাকা সুদ হিসেবে পাই, তাহলে সি কে কত টাকা ধার দিয়েছিল এটা এখানে আমাদের নির্ণয়। তাহলে দেখে নি, যেহেতু বি কে টাকা দিয়েছিল 2500 টাকা, ঠিক এই 2500 টাকার 4 বছরে ঠিক কত সুদ হিসাবে পাওয়া যায়। তাহলে দেখে নি, 100 টাকা যদি 1 বছরের সুদ হয় কত টাকা, না 7%, যেহেতু 7 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে, না 1 টাকা যেহেতু কম হবে, তাহলে 7/100, 7 কে আমরা 100 দিয়ে ভাগ করব। আর এখানে কত রয়েছে, 2500, তাহলে 2500 টাকা যদি হয়, তাহলে এই 2500 টাকার 1 বছরের সুদ কত হবে, না যেহেতু বেশি তাহলে এখানে আবার গুণ হবে, 7/100, 100 গুণিত 2500। আর এই 2500 টাকা যদি 4 বছরের সুদ হয়, তাহলে কি আরো 4 গুণ হবে, তাহলে এখানে আবার 4 দ্বারা গুণ। তাহলে দেখে নি ঠিক কত টাকা, 1 2 দুটো শূন্য দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে 4 25-এ 100, আর তার সঙ্গে 7 গুণ করলে হবে কত, 700। তাহলে আমরা কি দেখলাম, না এ বি এর কাছ থেকে মোট 700 টাকা সুদ পেয়েছে। তাহলে সি এর কাছ থেকে ঠিক কত টাকা সুদ পেয়েছে, না টোটাল সুদ সে পেয়েছিল 1120 টাকা, 1120 টাকা। তার থেকে যদি সে বি এর কাছ থেকে পাই 700 টাকা, তাহলে সি এর কাছ থেকে ঠিক কত টাকা সুদ পেয়েছে, না এটাকে বিয়োগ করলে পাবো আমরা 0.2, 0.2 আর 7 4 11, হাতে রইল 1, 1 1 মিলে 420। তাহলে আমি দেখছি এখানে সি এর কাছ থেকে সে মোটমাট 420 টাকা সুদ পেয়েছিল। তাহলে যদি 7% সরল সুদের হারে 420 টাকা সুদ হয় 4 বছরে, তাহলে এখানে ঠিক কত টাকা জমা দিয়েছিল সেটাই আমার এখানে নির্ণয় করতে হবে। তাহলে দেখে নি, তাহলে যদি 7 টাকা সুদ হয় 1 বছরে, তাহলে সেখানে আসল কত টাকা, 100 টাকা। যদি 1 টাকা সুদ হয় 1 বছরে, তাহলে আসল কত, যেহেতু 7-এর জায়গায় 1 হয়ে যাচ্ছে 1 টাকা, তাহলে কম, তাহলে এখানে আসল কত হবে, 100/7, 100/7। এবার তার সুদ মোট ছিল কত, 420 টাকা। তাহলে 420 টাকা যদি সুদ হয় যেখানে 1 বছরে, তাহলে 1 টাকার জায়গায় যদি সুদটা বেশি হয়, তাহলে নিশ্চয়ই আমার মূলধনটা অতি অবশ্যই কি হবে, বেশি লাগবে। তাহলে মূলধন বেশি হওয়ার জন্য যা ছিল তার থেকে হবে গুণফল। আর যদি এখানে বলা থাকে যে 4 বছরে, যেহেতু 4 বছরের সুদ, তাহলে যদি 1 বছরের জায়গায় 4 বছর হয়, তাহলে কি হবে, সুদের পরিমাণটা বা আসলের পরিমাণটা কি হবে, কম হবে। কারণ 1 বছরের যা সুদ 4 বছরে তার থেকে, সেই সুদ যদি 4 বছরে হয়, তাহলে আসলের পরিমাণটা কমে যাবে, অর্থাৎ 4 দ্বারা এখানে ভাগ হবে। এবার দেখে নিই লঘিষ্ঠকরণ করে কি হয়, 7 6 42, 60, আর 4 দিয়ে 60 কে ভাগ করলে 4 15, 4 15 60। তাহলে আমরা কি পেলাম, না 15 আর এখানে 100, 15 আর 100 গুণ করলে 1500 টাকা, 1500 টাকা। অর্থাৎ এ সি কে ঠিক কত টাকা ধার দিয়েছিল, 1500 টাকা। তাহলে এখানে যে আমার 4টা অপশন রয়েছে সেখানে উত্তর হবে বি। তাহলে এটাই আমার এখানে নির্ণয়, যে এ বি কে 2500 টাকা এবং সি কে কিছু টাকা 7% সরল সুদের হারে ধার দেন। 4 বছর পর যদি সে 1120 টাকা সুদ হিসেবে পান, তাহলে সি কে ঠিক কত টাকা দিয়েছে, 1500 টাকা। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো।